This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लौंकार गुड़ो MDH নমস্কার টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে আজকের হটস্পট নিয়ে। আজকে হটস্পটের শুরুতে আপনাদের একটা ছবি দেখাবো, যে ছবি 20, 25 কিংবা 30 বছরেও কেউই দেখেনি সেই ছবি আজকে শুরুতে হটস্পটে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, গোটা দেশ বদলা চাইছে, গোটা দেশ বলছে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু সেই বদলা কেমন হবে সেটা এখন কিন্তু আমরা আন্দাজ পেতে শুরু করেছি। দেখুন, সামরিক মহড়া চলছে, কিন্তু আজকে পাকিস্তানকে খানিকটা সেই আন্দাজ ভারত দিয়েই দিল কিছুক্ষণের জন্য। আজকে জল কিন্তু বন্ধ করে দিয়েছিল, মানে চন্দ্রভাগা নদীর জল বন্ধ হতেই পাকিস্তান শুকিয়ে কাঠ হয়ে গেছিল। বাগলিহার বাঁধ থেকে বন্ধ করা হয় চন্দ্রভাগার জল, ঝিলমের কিষানগঙ্গা বাঁধের জলও বন্ধ করে কার্যত ভারত একটা ট্রেলার দেখিয়েছে। ছবিটা দেখবেন না, মানে ঝিলম বন্ধ হওয়ার পর কি অবস্থা পাকিস্তানের, আর সেটাই তো আমাদের রিপোর্টার অঙ্কিত ভাট তুলে ধরেছেন আপনাদের জন্য। চলুন হটস্পটে এবার দেখুন সেই ছবিটা। चिनाब दरिया के अंदर हम मौजूद हैं। तस्वीरों में आप देखिए कि अब आपको बड़े बड़े पत्थर दिखेंगे, यहाँ पे मिट्टी दिखेगी और यहाँ पे पूरी तरीके से सूखा दिखेगा। ये वो जगह है जहाँ पर एक वक्त पानी जो है 10 से 15 से 20 फुट तक हुआ करता था, लेकिन आप तस्वीरों में देख सकते हैं कि किस तरीके से ये पूरी तरीके से सूखी हुई है और जो इस साथ में लगती हुई नहर है इसका भी पानी फ़िलहाल कम हुआ है। ये साफ जाहिर है कि किस तरीके से भारत ने पाकिस्तान पर वाटर स्ट्राइक की है। ये दिखाता है कि किस तरीके से अब पाकिस्तान जो है वो बूंद बूंद के लिए तरसेगा। हाँ, ये तो बड़ी चौंकाने वाली बात है, लेकिन जो हरकत यहाँ पे पाकिस्तान ने करी है, जिस तरीके से उसके लिए पानी चाहे बढ़ जाए चाहे कम हो जाए, केंद्र सरकार का जो भी फैसला होगा हम केंद्र सरकार के साथ हैं। पहले जो नॉर्मल पानी रहता है, जो ये सामने दिख रहा है आपको एरिया, सामने तक जी बांध तक पानी का लेवल हमेशा यहाँ पे रहता है। ये इतिहास में पहली बार हमने देखा कि इतना ज़्यादा पानी कम होना। चुनाव हम खुद अचरज में है कि एकदम से एक स्ट्राइक ही हो गई, सर्जिकल स्ट्राइक ही हो गई, कि मोदी साहब ने बहुत ही बढ़िया फैसला लिया। हम इससे काफ़ी सहमत हैं। इससे खुश हैं आप लोग? हाँ जी, खुश हैं, बहुत खुश हैं। देख रहा था कि इतना टाइम हो गया, मैं 20-25 साल की उम्र हो गई है, अभी तक यहाँ पानी रहता ही रहता था। आज पहली बार मैं देख रहा हूँ कि पूरा सूखा पड़ा है और यहाँ पे चलने का देख रहा हूँ, इसलिए मैं सेल्फी ले रहा हूँ कि ये याद रह जाएगी, कभी किसी मोदी साहब ने एक काम करके दिखाया है। गाँव वालों का कहना है कि हम भारत सरकार के साथ खड़े हैं, सेना के साथ खड़े हैं और BSF के साथ खड़े हैं। ভারতের ওয়াটার স্ট্রাইকের পর কিন্তু পাকিস্তানের জলসংকট দেখা যাচ্ছে। ইতিমধ্যেই করাচিতে জলসংকটের ছবি সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখতে চাইবো, রাওয়ালপিন্ডিতে সেখানে কিন্তু ইতিমধ্যেই মানে জল কমে যাওয়ার কারণে জরুরি ঘোষণা, মানে জলের জন্য জরুরি ঘোষণা জারি করা হয়েছে। 550 মিলিয়ন পানীয় জলের ঘাটতি, ভাবতে পারছেন 550 মিলিয়ন 2040-এর মধ্যে পাকিস্তানে শেষ হয়ে যেতে পারে জল, এমনটাই রিপোর্ট PCRWR এর। জলে তো বেসামাল পাকিস্তান, কিন্তু বাজারে কি অবস্থা? আরে পাকিস্তান তো নিজেদের দেশের কথা ভাবছে না, মানে পাকিস্তানিদের কথা ভাবছে না,
পাকিস্তানিরা যখন বাজার করতে যাচ্ছে রীতিমতো তারা চিন্তায় পড়ছেন, মানে বাজারে যাবেন কি করে, এত জিনিসের দাম বেড়ে গেছে। ভারত তো রপ্তানি বন্ধ করে দিয়েছে, আর এদিকে জল সংকটও শুরু হয়ে গেছে। পাকিস্তানিরা ভাবছে না যে তাদের আর্থিক অবস্থা কতটা খারাপ হচ্ছে, কারণ বাকি যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু নিজেদের বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছে। আর পাকিস্তানের শেয়ার মার্কেটের যদি কথা বলি তাহলে ধসই ধস পাকিস্তানের শেয়ার মার্কেটে। এখন এটাই বর্তমান অবস্থা পাকিস্তানের। দেশ অপেক্ষায় বসে কবে পাকিস্তানকে সবক শেখাতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ভারত। দেশের প্রধানরা দেশকে একাধিকবার আশ্বস্ত করেছেন যোগ্য জবাব দেওয়া হবে। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया, उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। সামরিক শক্তির লড়াইয়ের আগেই যদিও ভারত যোগ্য জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ভারতের একের পর এক কূটনৈতিক স্ট্রাইকে নাজেহাল হয়ে পড়েছে পাকিস্তান। কার্যত দিশা হারাতে শুরু করেছে তারা। কয়েকদিন আগেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করেছে ভারত, আর তাতেই নাজেহাল অবস্থা পাকিস্তানের বাজারে। ভারত থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে পাকিস্তান। তার মধ্যে আছে চাল, ফল, সবজি, চা, মশলা, চিনি, তৈলবীজ, পশুখাদ্য, ডেয়ারি পণ্য, প্লাস্টিক পণ্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, ওষুধ, নুন, মোটর পার্টসের মতন একাধিক পণ্য। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সাধারণ বাজারে কাঁপুনি শুরু হয়ে গেছে। সূত্রের খবর, চালের দাম প্রতি কেজি 350 টাকার বেশি, শাক, সবজি, আটা, ফলের দাম আকাশ ছোঁয়া, মুরগির দাম প্রতি কেজি 800 টাকারও বেশি। সোজা কথায় পাকিস্তানের সাধারণ মানুষের হাল নাজেহাল। সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত, ফলে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারত থেকে রপ্তানি করা যাচ্ছে না, ফলে পাকিস্তানের সাধারণ মানুষ কি খাবেন তার কোনো সদুত্তর পাক সরকারের কাছে নেই। তারা মজে আছে জঙ্গিদের নিয়ে। পাকিস্তানের শেয়ার বাজারের হালও বলার মতন নয়। প্রতিদিন মুখ থুবড়ে পড়ছে পাকিস্তানের শেয়ার বাজার। মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। পেহেলগাঁও হামলার পর থেকে প্রায় 10% পতন পাক শেয়ার বাজারে। 70 থেকে 80 হাজার কোটি টাকার ক্ষতি পাকিস্তানের বাজারে। উল্টো দিকে ভারতের শেয়ার বাজার চনমনে। সেন্সেক্সের লাভ 500 পয়েন্ট, প্রায় 24,500 পয়েন্ট স্পর্শ নিফটির। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে লম্বা লাভ সূচকের। দেশে বাড়ছে বিদেশি মুদ্রার ভান্ডার, বাড়ছে টাকার দাম। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া পাকিস্তান ব্যবসা বাণিজ্য কতটা বিপাকে তার প্রমাণ তৃতীয় পক্ষের আশ্রয় নেওয়া। ভারত বাণিজ্য বন্ধ করায় ফেসে গেছে পাকিস্তানের $500 মিলিয়ন পণ্য। সরাসরি পণ্য ভারতে পাঠানো যাবে না, তাই তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই পণ্য ভারতে পাঠাতে মরিয়া পাকিস্তান। কিন্তু হাই অ্যালার্ট জারি করে রেখেছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। তৃতীয় কোনো দেশের মাধ্যমেও পাকিস্তানের পণ্য ভারতে ঢুকবে না। সন্ত্রাসবাদে মদদ দেওয়া পাকিস্তান এখন কুল খুঁজে পাচ্ছে না। ভারতের বাণিজ্য স্ট্রাইকের মোকাবিলা করা যাবে কিভাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানের জনতার অবস্থা এই মুহূর্তে কি সেটা খানিকটা তো আমরা আন্দাজ করতেই পেরেছি, মানে যে ছবিটা আপনাদেরকে দেখালাম তাতে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের নেতা সে কি বলছেন বা তারা কি বলছেন আপনারা দেখলে বা শুনলে চমকে উঠবেন। তার কারণ যে মুহূর্তে মানে এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবাসী প্রত্যেকে সেনার পাশে দাঁড়াচ্ছে, তারা যে কোনো পরিস্থিতির মধ্যে সেনার পাশে দাঁড়াতে প্রস্তুত, সেখানে পাকিস্তানের নেতা পালাতে প্রস্তুত। হ্যাঁ, ঠিকই শুনছেন। এক সাংবাদিক যখন এই পাকিস্তানের নেতাকে প্রশ্ন করেন যে যদি আপনাকে বন্দুক নিয়ে সেনার পাশে গিয়ে দাঁড়াতে হয় তাহলে আপনি কি করবেন, তিনি কি উত্তর দিয়েছেন জানেন? তিনি বলেছেন তিনি পালাবেন। আর কোথায় পালাবেন সেটাও বলেছেন, ইংল্যান্ডে পালাবো। কি বলেছেন পাক সাংসদ শের আফজল খান, শুনুন। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर साहब, आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। ভাবুন একবার, সাংসদ কি বলছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন। দেখুন পাকিস্তানে না এটা নতুন কিছু নয়, মানে এর আগে এটা আমরা দেখেছি, কিছু হলেই পাকিস্তানের নেতারা তারা দেশ ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যেই আমরা একটা খবর সবার আগে TV9 বাংলা ব্রেক করেছিল, আপনাদের মনে থাকবে যে পাকিস্তানের বেশ মানে প্রায় 1200 জনের বেশি জওয়ান তারা ইস্তফা দিয়েছেন। কেউ শারীরিক কারণ, কেউ মানসিক কারণ, মানে
একেবারে লজিক্যাল কিছু নয়। এইসব কারণ দেখে তারা ইস্তফা দিয়েছেন। আর আমরা আরো খবর জানতে পেরেছি, জানেন, ভিতরের খবর একেবারে, বেশ কিছু নেতা বা সাংসদরা তাদের পরিবারকে ইতিমধ্যেই বিদেশে পাঠিয়ে দিয়েছে। মানে আরে এটা তো পাকিস্তানের একটা মানে কি বলবো পরম্পরায়, বংশ পরম্পরায় তারা এটা চালিয়ে আসছে, এটা নতুন কিছু নাকি। ইতিমধ্যে তো ভয় পেয়েছে, ভারতের মহড়া দেখেই ভয় পেয়ে গিয়েছে। আর এখন 7 তারিখের পর থেকে তো ভয় আরো বাড়বে। আমরা এই খবরটা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখবো কেন পাকিস্তানের ভয়টা আরো বাড়ছে। একদিকে জল, একদিকে বাজার, আর এপারে সামরিক দিক থেকে আরো চাপে ফেলতে চলেছে পাকিস্তানকে। তার কারণ 7ই মে, কেন বলছি 7ই মে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কর্ণাটকের উপকূলে ক্ষেপণাস্ত্র মহড়া, মানে একটা বড় সড়ো মহড়া কিন্তু রয়েছে। তাই তারপর পাকিস্তানের অবস্থা কি হবে সেটা খানিকটা তারা আন্দাজ করতে পারছে। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌমহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে। কিন্তু আরব সাগরে ভারতের নৌমহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নো টাইম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাশ্মীর থেকে মানে সীমান্ত থেকে একেবারে এবার আমাদের রাজ্যেই ফিরতে হচ্ছে। তার কারণ বারংবার বলি TV9 বাংলা আপনাদের কোনো খবর মিস হতে দেবে না। এবার মুর্শিদাবাদে নজর রাখতে হচ্ছে, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। ব্যাপারটা একটু আলাদা। এখানে গদ্য পদ্য শব্দ অনেক কাহিনী আছে। মুর্শিদাবাদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিঃসন্দেহে এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন। এবং আমাদের যেটা নজর ছিল, আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছানোর পর তিনি কি বলেন। কারণ দেখুন, শামশেরগঞ্জের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেখানে কি অবস্থা হয়েছিল, মানে অশান্তিতে চেহারাটা কি হয়েছিল সবটা আপনারা জানেন। TV9 বাংলা আপনাদের সেই ছবি দেখিয়েছিল। আর এই পর মানে 3 সপ্তাহ পর সেই জায়গায় মুখ্যমন্ত্রীর পৌঁছানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গোটা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। আর আজকে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আগে আপনাদেরকে শোনাবো, তারপরে আরো আপডেট নিয়ে আসছি। এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে সামনে আসবে।
কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। দেখুন, আগামীকাল মুখ্যমন্ত্রী সেই সমস্ত জায়গায় যাবেন যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন। কিন্তু আমার একটা প্রশ্ন সরাসরি আমাদের রিপোর্টারের কাছ থেকে রাখতে চাইবো, কারণ এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মুর্শিদাবাদ থেকে। কৌশিক, তুমি কি দেখলে বলো তো আজকে, মানে তুমি কি বুঝতে পারলে যেখানে মানে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন, মানে তিনি পৌঁছানোর পর সেখানকার মানুষজনের রিয়াকশন, মানে তারা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন বা তারা কি বলছেন, একদম সাধারণ মানুষের পালস আমি বোঝার চেষ্টা করছি। দেখো, যারা ধুলিয়ারে হিংসা কবলিত এলাকার মানুষজন তারা ভাবছেন যে মুখ্যমন্ত্রী এসেছেন, হয়তো তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, তবে অনেকটা পরে এসেছে তারা সেটা মনে করছে। তবে তারা তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী তাদেরকে কি আশ্বাস দেয় এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তাদের জন্য কি ব্যবস্থা করে সেই রকম দিকে তাকিয়ে রয়েছে। এবং পাশাপাশি তারা চাইছে নিরাপত্তা। বারংবার তারা পুলিশের ওপর আস্থা হারিয়েছিল, সেই জায়গায় মুখ্যমন্ত্রী এসে আরও তাদের নিরাপত্তার যে দাবি সেটা আরও সুনিশ্চিত করবে বলে তারা মনে করছেন। তবে যেটা মুখ্যমন্ত্রী আজকে যেটা জানিয়েছেন যে জাফরাবাদে যে মৃত বাবা ছিলেন, মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি কোট আনকোট বলেছেন তাদেরকে কিডন্যাপ করার মতো ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু সেখানে যেতে পারবেন না। তারপর তিনি যেটা বলেন যে আগামীকাল প্রথমে তিনি বিডিও অফিসে যাবেন, সেখানে যারা দেখা করতে চায় তারা দেখা করতে আসবেন, যারা নিপীড়িত মানুষ রয়েছে, অত্যাচারিত রয়েছে, হিংসা কবলিত এলাকার মানুষজন তারা দেখা করতে আসবে। এরপর সেখান থেকে তিনি তাদেরকে প্রশাসন ব্যবস্থা করবে সেখানে নিয়ে আসার জন্য, এবং সেখান থেকে তিনি চলে যাবেন সুতির যে ছাপঘাটি এলাকা, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই প্রশাসনিক বৈঠক একেবারে মানে সুতিতে যাবেন, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছেন এবং একাধিক প্রকল্পের ঘোষণা হতে পারে। এইসব বিষয়গুলো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে এবং খুব গুরুত্বপূর্ণ দিন আগামীকালটা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছেন এবং যে সমস্ত মানুষ বাড়ি ছাড়া তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কি কথা হয় এবং পাল্টা প্রতিক্রিয়ায় বা কি আসে। অবশ্যই নজর রাখছে TV9 বাংলা। আপনাদের নজর থাক TV9 বাংলায়। হটস্পট আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH